কওমি তরুণ প্রজন্ম শেষ পর্যন্ত এই আন্দোলনে যুক্ত হয়ে আমাদের মানটা রক্ষা করছে। তাদের মুখের ভাষা কিন্তু গ্রহণযোগ্য ছিল না। তারা এমনটাই বোঝাচ্ছিলেন যে আপনি চুপ থাকেন, চুপ থাকেন আপনার যে বেটার। তা আমি আজকে এই মুহূর্তে বলতে বাধ্য হচ্ছি। তবে আমি একটা কথা আবার জোর দিয়ে বলতে চাই, এই কওমি তরুণ প্রজন্ম শাপলা চত্বর রক্ত দিয়েছে, এর আগেও রক্ত দিয়েছে, এরপরও তারা রক্ত দিয়েছে। রক্ত দেওয়ার ধারাবাহিক অব্যাহত ছিল। কোটা আন্দোলনটা হয়েছে অনেক পরে, তার আগে আন্দোলনের বিশাল ধারাবাহিকতা ছিল, স্যাক্রিফাইসের ধারাবাহিকতা ছিল। লিডারশিপের ব্যর্থতার কারণে পুরো প্রজন্মের স্যাক্রিফাইসকে কিন্তু অস্বীকার করা যাবে না। এবং এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে তার মধ্যে অর্ধশতের মতো কাছাকাছি ওলামা কেরাম রয়েছেন। আগামী দিনে আমি দায়িত্বহীন ভাষায় এই লিডারশিপদের, যারা সেলিব্রিটি লিডারশিপ, এদেরকে সাবধানও করে দেবো এবং ওনাদেরকে নসিহত দিব, বিগত দিনের ব্যর্থতা থেকে আপনারা সবক নেন, শিক্ষা নেন। আপনারা এই রেজিমের পতন ঘটলেও কিন্তু তাদের বিভিন্ন এলিমেন্টগুলো কিন্তু রয়ে গেছে তাদের, এবং একটা দলের পতন হলো সে দলের আদর্শ সেকুলারিজমের ভাব কিন্তু রয়ে গেছে, এবং তার কিছু সিমটম আপনারা দেখতে পেয়েছেন। এই সময় তো আমাদের কিছু নির্দেশ দরকার। শিক্ষিত, দেশপ্রেমিক, সুশীল সবার সমন্বয়ে পুলিশ বাহিনীর চরিত্রটা পরিবর্তন করা দরকার। শুধু লোগো পরিবর্তন করলে হবে না, শুধু পোশাক পরিবর্তন করলে হবে না, এটা দ্রুত সময় করতে হবে। আমি আমার জায়গা থেকে বলতে চাই, আমার দাওয়াতি সার্কেল থেকে আমি একটা বড় একটা জনশক্তি, স্মার্ট জনশক্তি আমি এই পুলিশ পুনর্গঠনের প্রক্রিয়া আমি সংযুক্ত করতে পারবো। ঐক্যের বিষয়টা একটা পুরনো শব্দ, ঐক্য আমরা সবসময় বলে থাকি। আসলে ঐক্যর জন্য কারিশমেটিক একজন মুরব্বী দরকার, আমাদের একজন মধ্যমণি দরকার, যাকে কেন্দ্র করে ঐক্যটা হবে। নামাজ যখন আমরা পড়ি একজন ইমাম সামনে থাকে, আল্লাহর দরবার যখন একজন ইমাম সামনে থাকে, সমাজ সংস্কারের ক্ষেত্রেও একজন ইমামকে আমাদের সামনে থাকতে হবে। এই জন্য ঐক্য কথাটা না বলে আমরা ইমাম শব্দের কথা বলি, আমির শব্দের কথা বলি। বাংলাদেশে ইসলামপন্থীদের সংকট থেকে উত্তরণের জন্য, আগামীদের বিজয় অর্জনের জন্য আধ্যাত্মিক হওয়ার কোনো বিকল্প নেই। তো এই সমন্বয়ের মাধ্যমে আমরা বড় একটা অংশকে আমরা মুক্ত করতে পেরেছি ইসলামপন্থীদের, আলহামদুলিল্লাহ। কারাগার থেকে প্রক্রিয়া অব্যাহত আছে। আমি হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে বলবো, ইসলামপন্থী অন্যান্য সংগঠনগুলোকে বলবো যেন তারা আমাদের সাথে সমন্বয় করেন, এবং আরও হাজারো বন্দী রয়ে গেছে আমাদের, তাদের মুক্তির বিষয়টি ত্বরান্বিত করার জন্য যেন ইনসাফের মুখোমুখিতে এবারে আমাদের অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও রাষ্ট্রচিন্তক মুফতি হারুন ইজহার। মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ ইনসাফের মুখোমুখি অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। স্বৈরাচার হাসিনার এই নির্মম পতন নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, মা বাদু। স্বৈরাচারণী শেখ হাসিনার পতনকে মূল্যায়ন করার জন্য আমি সর্বপ্রথম আল কোরআন কারীমের সূরা আনকাবুতের ৪১ নম্বর আয়াতের উদ্ধৃতি দিতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক বলেন, আল্লাহ ব্যতীত যারা অন্য কোনো শক্তির উপর যারা ভরসা করে, আল্লাহ ছাড়া কোনো বস্তুর উপর তারা ভরসা করে, তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। আল্লাহ বলেন সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। এই হাসিনা রেজিমের তার যে স্বৈরতান্ত্রিক তাদের যে অ্যাপ্রোচ ছিল, ফেসিবাদী তাদের যে অ্যাপ্রোচ ছিল, তাদের পিছনে এই মানসিকতার পিছনে আল্লাহর ভরসা তো দূরের কথা, জনগণের উপর তাদের আস্থা ছিল না। তাদের আস্থাটা ছিল কিছু আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তির উপরে, বিদেশি শক্তির উপর, এবং দেশীয় রেজিমের উপর তাদের আস্থা ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর উপর তাদের আস্থা ছিল, বিভিন্ন বাহিনীর উপর তার আস্থা ছিল। এবং প্রচণ্ড অবশ্যই এই বিগত সরকার তাদের উপর নির্ভরশীল ছিল। আর আওয়ামী লীগের ইতিহাস যদি আমরা দেখি, টোটালি একটা ফেসিজমের ইতিহাস। আওয়ামী লীগের শুরুতে যখন মওলানা ভাসানী ছিলেন, শামসুল হক ছিলেন, অন্যরা ছিলেন, সেখানে প্রথমে কিছুটা তাদের মধ্যে মানবিকতার গুণাবলী ছিল। পরবর্তী দুঃখজনকভাবে যখন শেখ মুজিবুর রহমানের যখন নেতৃত্ব আসলো, তখন থেকে এই দলটা কিন্তু একটা ফেসিবাদী চরিত্রে কিন্তু চলে যায়। আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীনতার পরে বাকশাল গঠনের ইতিহাস রয়েছে আওয়ামী লীগের। তো আজকে যেটা ঘটেছে শেখ হাসিনার ক্ষেত্রে, তার যে স্বৈরতান্ত্রিক চরিত্র, সেটা প্রথম, এটার আওয়ামী লীগের মধ্যে তার নজিরটা রয়েছে।
শেখ মুজিবের যদিও এই 15 আগস্টের ঘটনা তার একটা নির্মমতার দিক রয়েছে, মানবিক দৃষ্টিকোণে সেখানে সব কিছু অনেক কিছু মেনে নেওয়া যায় না, কিন্তু জনগণ কিন্তু শেখ মুজিবের পতনকে মেনে নিয়েছিল মনস্তাত্ত্বিকভাবে। হয়তো এই যে নিষ্ঠুরতা করেছিল সেটা হয়তো সেটা হয়তো এইভাবে কাম্য ছিল না, কিন্তু অ্যাজ এ রেজিম হিসেবে মানুষ সবাই তখন তার পতনটা চেয়েছিল। কারণ শেখ মুজিব বাংলাদেশ স্বাধীনতার পরে মারাত্মক একটা স্বৈরতান্ত্রিক নীতির মধ্যে তিনি চলে গিয়েছিলেন। এরপরে যখন শেখ হাসিনা হাল ধরেন, আপনি দেখবেন তখন তিনি দফায় দফায় এরশাদের সাথে এরশাদ সরকার, তিনিও একটা স্বৈরাচারী সরকার ছিলেন, তার সাথে তিনি বারবার আপোষ করছেন এবং তিনি নির্বাচনে গিয়েছিলেন। তো এই স্বৈরতন্ত্র ফেসিজম এটা আসলে আওয়ামী লীগের চরিত্রের মধ্যে রয়েছে, তার ইতিহাসের মধ্যে এটা যুক্ত রয়েছে। আর এই সর্বশেষ টানা 1.5 দশক ধরে তারা যে ক্ষমতায় টিকে ছিল, এর মধ্যে তারা প্রচণ্ডভাবে তারা বাহিরের কিছু শক্তির উপর তারা নির্ভরশীল ছিল, পার্শ্ববর্তী কিছু আঞ্চলিক শক্তির উপর তাদের মারাত্মক নির্ভরশীলতা ছিল। এই কারণে তার এই নির্মম তাদের পতন হয়েছে। আর হত্যা, খুন, গুম, জুলুম, নির্যাতন, নিপীড়ন এগুলো তো আছেই, স্বাভাবিক, এগুলো তো অবশ্যই আছেই, এগুলো তো আমাদের সকলে জানা রয়েছে। আশা করি তার এই নির্মম পরিণতি এটা বাংলাদেশের আগামী দিনের দীর্ঘ এক সময়ের জন্য এটা একটা ইব্রত হয়ে থাকবে, সকলের জন্য শিক্ষণীয় ঘটনা হয়ে থাকবে। আমরা আশা করি সবাইকে রাষ্ট্রবিজ্ঞানের ইয়েতে বাংলাদেশের বিগত আন্দোলনটি একটা উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে। এটাই মনে করি বাংলাদেশ বিগত দিনে যেভাবে চলেছিল এবং যেভাবে তাদের পতন হয়েছে স্বৈরতন্ত্রের, এটা এই হাল জমানার প্রত্যেক দেশের রাষ্ট্রবিজ্ঞানের একটা উল্লেখযোগ্য পাঠ হওয়া দরকার। ধন্যবাদ। এখানে যে পতনের যে বিষয়টা, তার যে পতন হলো, পতন পরবর্তী যে মানুষের উল্লাস, মানুষের যে বাদ ভাঙা, কথা বলা, রাস্তায় বেশি আসা, যে পতনের পরে এটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। মানুষ মুক্ত পরিবেশে নিঃশ্বাস নিতে পারছে। একটা জগদ্দল পাথর ছিল, একটা রুদ্ধশ্বাস অবস্থা ছিল আমাদের সকলের এবং জনগণের, আপামার জনগণের। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে এক্ষেত্রে আমি জনগণকে স্মরণ করে দিতে চাই যে তারা এই অতিমাত্রায় উল্লসিত হয়ে আল্লাহর বিষয়টা যেন বিস্তৃত যেন না হন, কারণ এই বিষয়টা আসলে একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখানে অনেকে অনেকভাবে ক্রেডিট নিচ্ছেন, স্যাক্রিফাইস সকলের আছে। বিশেষ করে ছাত্রদের কথা আসছে, আমরা এদেরকে ধন্যবাদ জানাই, অ্যাপ্রিসিয়েট করি। ছাত্র সমাজ একটা অধ্যায় সূচনা করেছে। আমি আগে বলেছি যে রাষ্ট্রবিজ্ঞানের, সমকালীন রাষ্ট্রবিজ্ঞানে এটা ছাত্রদের যে আন্দোলন, ছাত্র মুভমেন্ট, ছাত্র আন্দোলন, এই বিষয়টা একটা একদম আমাদের সমকালীন রাজনৈতিক পাঠের একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। এটা নজির হয়ে গেল। এটা অবশ্যই একটা বড় ক্রেডিট তাদেরকে দিতে হবে আমাদের। কিন্তু এখানে কিছু বিষয় আমাদের মনে রাখা দরকার। ছাত্ররা কিন্তু এক দফার আন্দোলনকে প্রথমে সামনে আনে নাই। দাবি এক, দফা এক, শেখ হাসিনা পদত্যাগ, এ কথা আসছে একদম পরে। কারণ তারাও কল্পনা করে নাই যেটা এক দফার আন্দোলন রূপান্তরিত হবে। এটা কোটার আন্দোলন ছিল, অধিকার আন্দোলন ছিল। পরে সহিংসতার কারণে এটা কিছু রাজনৈতিক দাবি এখানে আসে। তো এক দফার স্বৈরতন্ত্রের পতনের যে দাবি, এটা একদম লাস্টে এই দাবিটা সন্নিবেশিত হয়েছে, এক দফার দাবিতে এটা রূপান্তরিত হয়। সেই হিসেবে আমি মনে করি মূল ক্রেডিটটা এখানে আল্লাহ পাকের, ওনার ইচ্ছা এটা হয়েছে। বিগত 1.5 দশকে সবাই আমরা সংগ্রাম করেছি। শাপলা চত্বর রক্তাক্ত ট্রাজেডির নজির রয়েছে। 2021 সালে এই যে হেফাজত ইসলামের আন্দোলন, 13 সালের হেফাজত ইসলামের আন্দোলন, এর আগে 14 সালের বিএনপি জামাতের আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, দফায় দফায় যে বিভিন্ন আন্দোলনগুলো হয়েছে, এর মধ্যে ছোট বড় আরও অনেক আন্দোলন হয়েছে। কোনোভাবেই কিন্তু এই জগদ্দল পাথরকে সরিয়ে দেওয়া যায়নি। এবং এবার আন্দোলনও কিন্তু এককভাবে ছাত্র সমাজ শুধু এখানে যুক্ত ছিল না, এখানে নাগরিক সমাজ ব্যাপকভাবে যুক্ত হয়েছে। এবং যে পরিমাণ ছাত্র শহীদ হয়েছে তার চেয়েও বেশি নাগরিক সমাজের লোকরা শাহাদাত বরণ করেছে। তো আসলে কেউ কল্পনা করেনি যে দ্রুত সময়ে এরকম একটি বিজয় আসবে, আমাদের বিজয় সংগঠিত হবে। তো এই উল্লাসের এই মুহূর্তে আপনি যেটা প্রশ্ন করছেন, এই উল্লাসকে আমরা কীভাবে দেখি, এই উল্লাসটা স্বাভাবিক। এই আনন্দ, এই খুশির এই মুহূর্তটি অত্যন্ত একটা ঐতিহাসিক একটা মুহূর্ত আমাদের সকলের জন্য। কিন্তু এখানে আল্লাহকে স্মরণ রাখতে হবে যে একমাত্র তার
হুকুমে কিন্তু এটা হয়েছে। কিন্তু এবারে হাসিনা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে আলেম ওলামাদের মধ্যে খুব কম দায়িত্বশীলদের প্রকাশ্যে আসতে দেখা গেছে। যে কয়েকজন সামনে এসে ছাত্রদের পক্ষে সমর্থন দিয়েছেন তাদের মধ্যে আপনি অন্যতম। এর কারণ কি? আপনি আসলেও অন্যরা সেভাবে এগিয়ে আসলো না কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তুলেছেন। আসলে এটা আমাদেরকে স্বীকার করতে হচ্ছে যে কওমি তরুণ প্রজন্ম শেষ পর্যন্ত এই আন্দোলনে যুক্ত হয়ে আমাদের মানটা রক্ষা করছে। কিছুদিন আগে গত বছর সম্ভবত যাত্রাবাড়ি মাদ্রাসা একজন ছেলে শহীদ হয়েছিল আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে। তখনও কিন্তু আমাদের মূলধারার লিডারশিপ নেতৃবৃন্দ ওলামা ইকরামদের তারা কিন্তু মাঠে নামেনি, তরুণরা কিন্তু মাঠে নেমেছিল। তখন আমি ফেসবুক স্ট্যাটাসে বলেছিলাম, তরুণরা আগে জাগে, পরবর্তীতে মুরব্বীরা জাগতে বাধ্য হয়, বা তরুণ লিডার যারা তারা জাগতে বাধ্য হয়, তরুণরা কিন্তু আগে জাগে। এই আন্দোলন আপনি লক্ষ্য করছেন, হাটাজারি মাদ্রাসার ছাত্ররা ক্ষুদ্র পরিসরে হলো প্রথম তারা কিন্তু একদম যখন রিস্কের মুহূর্ত ছিল, একদম স্বৈরতন্ত্রের এক না এক তন্ত্রের এবং এই জালিম রেজিমের এই পুরো নিগড়ের মধ্যে থেকে প্রথমে তারা নেমেছিল। পরিমাদার ছাত্ররা নেমেছে আরও স্মার্টলি, এবং ফরিদাবাদের ছাত্ররা নেমেছে, আর পরে যাত্রাবাড়ির ছাত্ররা নেমেছে, তরুণরা কিন্তু আগে নেমেছে। সুতরাং এখানে যারা সেলিব্রিটি রয়েছেন তাদের জন্য সবক রয়েছে, আপনাদের মুখ রক্ষা হয়েছে তরুণদের কারণে। আর যদি আমার অভিজ্ঞতার কথা বলেন, আমি আসলে অত্যন্ত আশাবাদী ছিলাম, বিশেষ করে যারা এই কারামুক্ত নেতৃবৃন্দ যারা ছিল হেফাজতে ইসলামের 4-5 জন থেকে আমি অনেক আশাবাদী ছিলাম। তাদের সাথে আমি সমন্বয় করতে পারিনি, তাদেরকে কেউকে পাইনি, তারাও কখনো আমাদের সাথে সমন্বয় করেননি। এবং তার মধ্যে 1-2 জনকে যাদেরকে পেয়েছি তাদের আজকে তারা অনেক পরিচিত, সত্য কথা বলতে হচ্ছে, কিন্তু তাদের মুখের ভাষা কিন্তু গ্রহণযোগ্য ছিল না। তারা এমনটাই বোঝাচ্ছিলেন যে আপনি চুপ থাকেন, চুপ থাকেন আপনার যে বেটার। তা আমি আজকে এই মুহূর্তে বলতে বাধ্য হচ্ছি। তবে আমি একটা কথা আবার জোর দিয়ে বলতে চাই, এই কওমি তরুণ প্রজন্ম শাপলা চত্বর রক্ত দিয়েছে, এর আগেও রক্ত দিয়েছে, এরপরও তারা রক্ত দিয়েছে, রক্ত দেওয়ার ধারাবাহিক অব্যাহত ছিল। কোটা আন্দোলনটা হয়েছে অনেক পরে, তার আগে আন্দোলনের বিশাল ধারাবাহিকতা ছিল, স্যাক্রিফাইসের ধারাবাহিকতা ছিল। লিডারশিপের ব্যর্থতার কারণে পুরো প্রজন্মের স্যাক্রিফাইসকে কিন্তু অস্বীকার করা যাবে না। এবং এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে তার মধ্যে অর্ধশতের মতো কাছাকাছি ওলামা ইকরাম রয়েছেন। এর মধ্যে আমাদের ছাত্ররা ছেলেরা রয়েছে যারা চোখ হারিয়ে ফেলছেন, হাত পা হারিয়ে ফেলছেন, এবং অসংখ্য গণিত ছাত্র রয়েছেন আমাদের। সুতরাং আমাকে কোনো ব্যক্তির দিকে না তাকিয়ে, কোনো ব্যক্তি বিশেষের দিকে না তাকিয়ে পুরো প্রজন্মের কথা আমাকে স্মরণ রাখতে হবে। প্রজন্ম স্যাক্রিফাইস করেছে, কওমি প্রজন্ম স্যাক্রিফাইস করেছে, তারা আহত হয়েছে, শহীদ হয়েছে, গ্রেপ্তার হয়েছে। এই স্যাক্রিফাইসগুলো দেখতে হবে। আগামী দিনে আমি দায়িত্বহীন ভাষায় এই লিডারশিপ দেখ, যারা সেলিব্রিটি লিডারশিপ, এদেরকে সাবধানও করে দেবো এবং ওনাদেরকে নসিহা দিব, বিগত দিনের ব্যর্থতা থেকে আপনারা সবক নেন, শিক্ষা নেন আপনারা। এই চট্টগ্রামে আমরা এই আন্দোলনে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম, জুমার বয়ান আমরা এটা বারবার বলেছি। আবার আপনি দেখবেন আমি আমার ফেসবুক স্ট্যাটাসে শুরু থেকে এই আন্দোলনকে নৈতিক, মানবিক, রাজনৈতিক সর্বাত্মক সহযোগিতার জন্য তাদেরকে আমি সমর্থন দিয়ে আসছিলাম। আমার এই বক্তব্যটাও কিন্তু আমাদের প্রতিনিধিত্ব বলে আমি মনে করি। এখানে আমি একটা কথা বলতে চাই, আসলে ওলামা ইকরাম সিদ্ধান্ত নিতে, ওলামা ইকরাম বলতে বিশেষ করে যারা তরুণ লিডারশিপ হেফাজতে ইসলামের বিশেষ করে, আবার আরও স্পেসিফিকলি যদি বলতে চাই তাহলে যারা কারাগার থেকে বের হয়েছেন, এরকম 4-5 জন 7-8 জন লিডার থেকে জাতি অনেক কিছু আশা করছিল। এই পুরো এই ওলামা সমাজ বলি, মুরব্বী বলি, তরুণ লিডারশিপ বলি, আসলে তারা এই দ্বিধান্বিত কেন ছিলেন, তারা দ্বিধাগ্রস্ত কেন ছিলেন, এটা আসলে আমাদের একটা মানসিক সমস্যা। আমাদের সেটা হলো আমরা কোনো নেগেটিভ তৈরি করতে পারি না। কোনো একটা প্রেক্ষাপট আসলে এই প্রেক্ষাপট আমার কি নেগেটিভ হবে, এই নেগেটিভটা আমাদের কাছে উপস্থিত থাকে না। ঠিক আছে, যখন আন্দোলন শুরু হচ্ছে তখন স্বৈরতন্ত্রের এবং এই জালিম রেজিমের একটা আগ্রাসী মনোভাব ছিল, এখন সেখানে আমাদের নিরাপত্তা এই হুমকির মুখে ছিল, যে কোনো সময় আমরা গ্রেপ্তার হতে পারি, যে কোনো সময় আমরা তাদের আক্রমণ শিকার হতে পারি। তাহলে আমরা আমাদের নেগেটিভটা এইভাবে দিতে পারতাম তখন, যে আমরা সরকার প্রধান কথা বলছি না, তবে জুলুম প্রথার বিরুদ্ধে আমরা বলছি, খুনের বিরুদ্ধে বলছি,
অন্যায়ের বিরুদ্ধে বলছি, পুলিশের গুলির বিরুদ্ধে আমরা কথা বলছি। পুলিশের গুলির বিরুদ্ধে কি কথা বলা যেত না? পুলিশের খুনের বিরুদ্ধে কথা বলা যেত না? পুলিশের যে অ্যাপ্রোচ তার বিরুদ্ধে কি কথা বলা যেত না? আমরা যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেলাম অনেকেই, ওখান থেকে বের হয়ে একটা ব্রিফ দিতে পারতাম না যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে এই কথাগুলো বলেছি? কঠিনভাবে তো কথাগুলো আমরা বলতে পারতাম। হাসিনা পতন হয়ে যাক, হাসিনা নিপাত যাক, হাসিনাকে বিদায় দিতে চাই, দাবি এক দফা হাসিনার পদত্যাগ, হাসিনার গদি ছাড়, এই কথা না বললেও পুলিশের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে, পুলিশের খুনের বিরুদ্ধে, পুলিশের গুন্ডাতন্ত্রের বিরুদ্ধে, হ্যাঁ, এবং র্যাব সহ আরো অন্যান্য বাহিনীর যে আক্রমণাত্মক, তাদের যে জনগণের যে রক্তরে তারা হুলি খেলা খেলেছে, এই অধিকারের পক্ষে গিয়ে তাদের অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতে পারতাম না? হাসিনা পতন রিপিট আমরা পরে নিয়ে আসতাম। একদম শেষ পর্যায়ে গিয়ে যখন হেফাজতের একটা বক্তব্য আসে, ছাত্ররা যখন লং মার্চ ডাক দিয়েছিল, ছাত্ররা বলেছিল যে ঢাকামুখী লং মার্চ, সেদিনও এই লিডারশিপটা সিদ্ধান্ত নিতে পারেনি। তখন একাংশ হেফাজতের তারা আমির সাহেবের সাথে যোগাযোগ করে তারা এই বিবৃতি নিয়েছেন, এবং তখনও আজকে আমি নামগুলো বলতে ইচ্ছা করতেছে কারা কারা এই বিরোধিতা করেছিলেন। হয়তো আমি ঐক্যের সাথে, বৃহত্তর ঐক্যের সাথে সেগুলো বলতে চাই না। আমি ওদের এখন সাবধান হয়ে যাবো উচিত এদের। এখন এদের অতীতে যারা সরকারের সাথে উচ্ছিষ্টভোগী ছিলেন তাদের, এবং বর্তমান সময়ে যারা হিরো হয়েছেন, যারা বর্তমান সময়ে যারা কারাগার থেকে বের হয়েছেন, তারা নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেবেন। এটা উচিত তাদের স্বীকার করা, ব্যর্থতা স্বীকার করে নেওয়াটা। আগামী দিনের জন্য জনগণ আর নতুন করে ব্যর্থতা আপনাদেরকে ক্ষমা করবে না জনগণ। তো আমি যেটা বলবো আমার ভাইদেরকে, ওনাদের আমার যারা সতীর্থ ভাইয়েরা যারা রয়েছেন, আপনারা যে কোনো পরিস্থিতি নেগেটিভ তৈরি করবেন। এবং দেখেন একদম লেটেস্ট, এখন তো রেজিমের পতন হয়ে গেছে, স্বৈরতন্ত্রের নতুন সরকার আসছে, এখন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই রেজিমের পতন ঘটলেও কিন্তু তাদের বিভিন্ন এলিমেন্টগুলো কিন্তু রয়ে গেছে তাদের, এবং একটা দলের পতন হলো সে দল আদর্শ সেকুলারিজমের ভাব কিন্তু রয়ে গেছে, এবং তার কিছু সিমটম আপনারা দেখতে পেয়েছেন। এই সময় তো আমাদের কিছু নেগেটিভ দরকার, যে এখন আমরা তত্ত্বাবধায়ক সরকারকে কি ভাষা দিয়ে আমরা নসিহত দিব, আমাদের এই বক্তব্যগুলো কি, আমাদের জাতির এই সময়ে এই পর্যায়ে এসে জাতির সামনে আমরা আমাদের কি বয়ান আমরা জাতির সামনে হাজির করবো এই সময়ে। দেশ পুনর্গঠন, জুলুমের নিপাত, এই পর্যায়ে এই প্রেক্ষাপটে এসেও তো আমাদের কিছু নেগেটিভ দরকার। আমি যেটা বলতে চাচ্ছি, এখানে নেগেটিভ তৈরি করতে পারেননি ওনারা। নেগেটিভ তৈরির যে ব্যর্থতা, এটি আসলে ওনাদেরকে পিছিয়ে দিয়েছেন। আশা করি ওনারা এটা থেকে শিক্ষা নেবেন আগামী দিন। আওয়ামী লীগ বিদায় নিলেও তাদের মূল চালিকা শক্তি সেকুলারিজম এখনও সেভাবে বিদায় নেয়নি, বরং আবারও মাথাচাড়া দিয়ে উঠতে দেখা যাচ্ছে তাদের। এই উগ্র সেকুলারিজম নিয়ে আপনার মন্তব্য কি? দেখুন, আমি নতুন করে কোনো কিছু আমার বলার প্রয়োজন নেই। আমি নতুন করে আলহামদুলিল্লাহ কোনো কিছু নতুন করে কোনো কিছু আমার ভাবতে হয় না। আমি আগেই বিষয়গুলো চিন্তা করছি। আমি আলহামদুলিল্লাহ একজন ক্ষুদ্র গবেষক, আমি সবচেয়ে চিন্তক মানুষ। আমি চিন্তা করি। আমি 2016 সাল থেকে কারাগার বের হয়ে বলা শুরু করছিলাম যে আওয়ামী লীগের পতন হয়ে গেলেও নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য থাকবে। এদেশে কিন্তু ডেইলি স্টার পত্রিকা, প্রথম আলো এবং মিডিয়ার একাংশ, এরপরে এক বিদেশি শক্তির আধিপত্য থেকে আমরা মুক্ত হলেও নতুন বিদেশি শক্তির আধিপত্য কায়েম হওয়ার যে সম্ভাবনাগুলো আছে, এই কথাগুলো আমি আগে বলছিলাম। এক গর্ত থেকে মুক্ত হয়ে বের হয়ে আর গর্তের অন্ধকারে প্রবেশ করার একটা সম্ভাবনা এখানে আছে। আওয়ামী সেকুলারিজমের মধ্যে ভায়োলেন্স ছিল, আওয়ামী সেকুলারিজমের মধ্যে এই দমন নিপীড়ন ছিল, ইসলামের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ছিল, এবং সেখানে মারাত্মক আকারে হিংস্রতা ছিল। কিন্তু নতুন যে সেকুলারিজমের মুখোমুখি আমরা হব, সেখানেও হয়তো ওইভাবে স্বৈরতান্ত্রিক, একতান্ত্রিক বা জুলুমতান্ত্রিক সেই হয়তো চরিত্রগুলো হয়তো থাকবে না, কিন্তু আদর্শিকভাবে আমাদের জন্য চ্যালেঞ্জগুলো বহাল থাকবে। তারা বরাবরই যে শক্তিগুলো সেকুলারদের মধ্যে যারা হাসিনার বিরোধী শক্তি ছিল, তারা কিন্তু এখন রয়েছে, তারা এখন জনগণের কাতারে মিশে আছে। আমি এই আন্দোলনের ক্রেডিট তারাও নিতে চাচ্ছে। তারা কিন্তু চাইবে এই ধর্মনিরপেক্ষবাদের সংবিধানের এই ধারাকে বহাল রাখার জন্য, তারা চাইবে ট্রান্সজেন্ডারের বিষয়টাকে প্রমোট করার জন্য, তারা চাইবে সমকামিতার বিষয়গুলোকে সামনে নিয়ে আসার জন্য, তারা চাইবে অন ইসলামিক শিক্ষা ব্যবস্থা, অন ইসলামিক শিক্ষা কারিকুলাম এটাকে বহাল রাখার জন্য, তারা চাইবে তথাগত মুক্তিযুদ্ধের ভুয়া চেতনা যেটা নিয়ে আওয়ামী লীগ বাড়াবাড়ি করেছিল, তার নতুন নতুন নেগেটিভ তৈরি করে সেটাকে সংযুক্ত করে মানুষকে ইসলাম মূল্যবোধে দূরে রাখার জন্য এই চ্যালেঞ্জগুলো বহাল রয়েছে।
যারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যারা রয়েছেন তাদের মধ্যে আপনারা অনেকে চিনেন আপনারা, তারাও কিন্তু পরিপূর্ণ ইসলামী মূল্যবোধের তারা বিশ্বাসী নয় অনেকেই, এবং অনেক বড় বড় শক্তির সাথে তাদের কিন্তু রয়েছে, সেটা আপনারা জানেন। এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে দাওয়ার ভাষায়, প্রতিবাদের ভাষায় আমাদেরকে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে। নবগঠিত সরকার নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। নবগঠিত সরকারের কাজ কি? নবগঠিত সরকারের সামনে দুটো জিনিস, একটা হচ্ছে এই সুদূর প্রসারী সিদ্ধান্তের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক পুনর্গঠন। আরেকটা হলো বিগত সরকারের যে অন্যায় অবিচার, এগুলোর বিচার করা এখন, এবং মানুষকে ইনসাফ দেওয়া, মানুষকে দ্রুত ইনসাফের বিষয়গুলোকে সামনে নিয়ে আসা। এক্ষেত্রে বাংলাদেশের সামগ্রিক পুনর্গঠন, এটা এই সরকার দ্বারা সামগ্রিক পুনর্গঠন কিন্তু এটা সম্ভব না। এজন্য এই নবগঠিত সরকারের কাছে আমাদের দাবি থাকবে, সেটা হলো আপাতত যেই মূল কারণে জনগণ এই সরকারের বিরুদ্ধে অগ্নিগর্ভ হয়েছে, এই সরকারের বিরুদ্ধে জনগণ বুকের তাজা রক্ত দেদারসে তারা ঢেলে দিয়েছে, সেটা ছিল এই বিগত সরকারের যে জুলুম প্রথা, নিষ্ঠুরতা, অন্যায়। ওই জায়গাতে রাষ্ট্রের দ্রুত এমন কিছু সিদ্ধান্ত নেওয়া, বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া, ওই সিদ্ধান্তগুলোর মাধ্যমে এটা পুনর্গঠনের একটা প্রাথমিক এজেন্ডা। কীভাবে মানুষকে ইনসাফ সরবরাহ করা যায়, যেমন ধরুন আমি উদাহরণ দিয়ে বলি, যেমন দ্রুততম সময়ে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা, অতীতের সমস্ত জালিম খুনি অফিসারদেরকে বিচার আওতায় এনে পুলিশ বাহিনীকে, সেনাবাহিনী এবং নীতিবান ইসলামপন্থী অফিসার, এরপরে শিক্ষিত দেশপ্রেমিক সুশীল সবার সমন্বয়ে পুলিশ বাহিনীর চরিত্রটা পরিবর্তন করা দরকার। শুধু লোগো পরিবর্তন করলে হবে না, শুধু পোশাক পরিবর্তন করলে হবে না, এটা দ্রুত সময়ে করতে হবে। আমি আমার জায়গা থেকে বলতে চাই, আমার দাওয়াতি সার্কেল থেকে আমি একটা বড় একটা জনশক্তি, স্মার্ট জনশক্তি আমি এই পুলিশ পুনর্গঠনের প্রক্রিয়া আমি সংযত করতে পারবো। নম্বর 2, আইন আদালত বিচার ব্যবস্থাকে বিগত সরকার নিজস্ব আজ্ঞাবহ এবং তাদের গোলাম হিসেবে, দাস হিসেবে তারা পরিণত করেছে। দ্রুততম সময়ে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একদম নিম্ন আদালত পর্যন্ত বৈপ্লবিক সিদ্ধান্তের মাধ্যমে এখানে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে, যাতে জজরা মুক্ত পরিবেশে তারা তাদের বিচার ফয়সালা দিতে পারে, তারা কোনো রকম প্রেশার তারা যদি অনুভব না করে। বিগত সরকারের আমলে কোনো মামলা যখন শুনানি হতো তখন তারা শুনানি করতেন, খাসরুমে চলে যেতেন, রায় তারা দিতেন না। এরপর তারা আইন মন্ত্রণালয়ে ফোন করতেন, স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করতেন, গোয়েন্দা সংস্থা ফোন করে যোগাযোগ করে এরপরে সেই মতো রায়টা হতো। এটা বিগত 15-16 বছর আমরা দেখে আসছি। আমি যেহেতু নিজে ভিকটিম, সেজন্য এজন্য পুলিশ বাহিনীর সংস্কার এটা অগ্রাধিকার হতে হবে, বিচার বিভাগের সংস্কার এটা অগ্রাধিকার হতে হবে, এবং বিগত সরকারের জালিমদেরকে বিচার কাঠগড়ায় অগ্রাধিকার হতে হবে। এরপর বাংলাদেশকে সামনের দিকে পুনর্গঠনের বিভিন্ন বড় বড় এজেন্ডা নিয়ে সামগ্রিক এড়িয়ে যাওয়া, এটা ওনাদেরকে প্রোগ্রাম হাতে নিতে হবে। তারপর আসতেছে নির্বাচন কোন সময় দেবে, কতটুকু সময়ে, দ্রুত সময়ে বা স্বল্পমেয়াদী সময়ে, দীর্ঘমেয়াদী সময়ে, সেটা আলোচনার বিষয়। সেটা আলেমদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার একটা আগ্রহ দেখা যাচ্ছে। আপনাকেও দেখলাম ইসলামী আন্দোলনের কার্যালয়ে যেতে, এই বিষয়ে কিছু বলবেন কি? ঐক্যের বিষয়টা একটা পুরানো শব্দ, ঐক্য আমরা সবসময় বলে থাকি। আসলে ঐক্যর জন্য ওই আমাদেরকে কারিশমেটিক একজন মুরব্বী দরকার, আমাদের একজন মধ্যমণি দরকার, যাকে কেন্দ্র করে ঐক্যটা হবে। আমি গতকালকেও চৌরমণি বিশ্বাবুদের সাথে আমার কথা হয়েছে, তার মধ্যে লাস্টে একটা কথা বলতে চেয়েছিলাম যে সব দল থেকে লোক নিয়ে, প্রতিনিধি নিয়ে লিয়াজো কমিটি করে একজনকে মুরব্বী, মানে সেটা হয়তো আনুষ্ঠানিক ঐক্য না, কিন্তু একটা ইনডোর একটা সমন্বয় থাকা দরকার, একজন আধ্যাত্মিক মুরব্বী থাকা দরকার। সমস্ত দলের লোকদেরকে নিয়ে একটা লিয়াজো কমিটি করে, সব দলের মধ্যে লিয়াজো কমিটি থাকবে। ঐক্য এটা আসলে দেওয়ালগুলোকে ভেঙে একদিনে সমান করে দিয়ে এইভাবে কিন্তু এগুলো হয় না। এটা চাপিয়ে দেওয়া, এটা হচ্ছে একটা লোকের জ্বর হয়েছে তাকে জোর করে ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার মতো। এটা অপ্রাকৃতিক পন্থাগুলো হবে না।
মুসলমানদের মধ্যে দলপন্থা, বিভিন্ন দলবাজি বা বিভিন্ন এগুলো একটা আমাদের কালচারের মধ্যে রক্তে মিশে গেছে। আমাদের এখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। ভুই ফুট ছোট ছোট অনেকগুলো দল রয়েছে। তো ছোট্ট ছোট্ট দলগুলোকে উচিত বড় বড় দলগুলোর সাথে সমন্বয় করা, আর বড় বড় দলগুলোকে উচিত তাদের বড় বড় দলের ইগো এবং অহংকারকে বাদ দিয়ে তারা পরস্পর সমন্বয় করা এবং একজনকে আধ্যাত্মিক সম্মোহনী কারিজমেটিক ব্যক্তিত্বকে সামনে নিয়ে আসা এবং তার কাছে সাথে জমাবদ্ধ হওয়া, তার কাছে বায়াবদ্ধ হওয়া। দেখবেন, আমি একটা কথা বলতে চাই স্পষ্টভাবে, প্রত্যেকটা বিপ্লবের একজন মধ্যমণি থাকে। এটা আপনি বলশেভিক বিপ্লব বলেন, মাওসেতুংয়ের বিপ্লব বলেন, ইরানি বিপ্লব বলেন, হ্যাঁ, সব জায়গায় দেখবেন আপনি সর্বশেষ এই যে তালেবানদের যে বিষয়টা, আপনি একটা জাতি একটা নেতার পিছনে কিন্তু ঐক্যবদ্ধ হয়। সেই হিসেবে এই একজন আধ্যাত্মিক মুরব্বীকে সামনে নিয়ে আসতে হবে, যিনি তার আধ্যাত্মিক জায়গায় থাকবেন কিন্তু রাজনৈতিক বিষয়গুলো তিনি পরিচালনা করবেন, রাজনৈতিক বিষয়গুলো তিনি তত্ত্বাবধান করবেন, দেখাশোনা করবেন, পরামর্শ দিবেন। তো এইভাবে একটা জিনিস হতে পারে। এটা নিয়ে আমাদের আরও লিখিত প্রস্তাবনা আছে, যেগুলো আমরা করবো। আপাতত আমাদের মানসিকতা পরিবর্তন দরকার। আর রাজনীতি এবং আধ্যাত্মিকতা দুইটা কিন্তু একদম অভিন্ন। প্রত্যেকটা ঘটনার প্রভাব পিছনে কিন্তু আল্লাহ পাকের একটা গোপন হাত কিন্তু এখানে সক্রিয় আছে, এটা আমাদের বুঝতে হবে। বাংলাদেশে ইসলামপন্থীদের সংকট থেকে উত্তরণের জন্য, আগামী দিন বিজয় অর্জনের জন্য আধ্যাত্মিক হওয়ার কোনো বিকল্প নেই। যতই আমরা নিজেকে কৌশলবাদী মনে করি, যতই আমরা রাজপথে কথাবার্তা চাপাবাজি করি, যতই আমরা হয়তো প্রশাসনিক ডিলিংস আমরা করি বা কূটনৈতিক আমরা পারঙ্গমতা আমরা দেখাই না কেন, আমি আজকে দুঃখজনকভাবে ইরানিদের কথা বলতে হচ্ছে, যদি তারা শিয়া, হ্যাঁ, একটা আধ্যাত্মিক একটা সম্মোহনের জায়গা আছে। আর ইউরোপে দেখেন, তাদের মূল্যবোধের ব্যাপারে তারা আপোষহীন। তাদের লিবারালিজম, তাদের হিউম্যানিটি, এইসব মূল্যবোধ এবং টার্মের ক্ষেত্রে তারা কিন্তু আপোষহীন। তো তাদের মধ্যে বস্তুবাদী একটা আধ্যাত্মিকতা তাদের মধ্যে আছে। কিন্তু তা আমাদের মধ্যে একটা এরকম আধ্যাত্মিক চেতনাকে সঞ্চারিত করতে হবে। একজন মধ্যমণি, একজন ইমাম তাকে সামনে নিয়ে আসতে হবে। তিনি তার জায়গায় থাকবেন, কিন্তু আমরা সমস্ত পরামর্শ তার কাছ থেকে নিব আগামী দিনে বিভিন্ন পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য। সেটা যে কোনো পরিস্থিতি, পলিটিক্যাল পরিস্থিতি, আরও বিভিন্ন রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো, সেগুলোর জন্য পরস্পর সমন্বয় করে, লিয়াজও করে যেন সবার জন্য আমরা করতে পারি, ওইটা খেয়াল রাখতে হবে। ওই আধ্যাত্মিক যে ইমাম যিনি থাকবেন, তার পরামর্শ এবং তার তত্ত্বাবধানে যেন এগুলো হয়ে থাকে, তাহলে আশা করি এই বাংলাদেশের জনগণ আমাদেরকে ভালোবাসার নজর আমাদের দিকে তাকাবেন। আর আল্লাহ পাকও তার গায়বী নুসরত আমাদের ইমামের মাধ্যমে সাহায্য করবেন। নামাজ যখন আমরা পড়ি, একজন ইমাম সামনে থাকে। আল্লাহর দরবার যখন একজন ইমাম সামনে থাকে, সমাজ সংস্কারের ক্ষেত্রেও একজন ইমামকে আমাদের সামনে থাকতে হবে। এই জন্য ঐক্য কথাটা না বলে আমরা ইমাম শব্দের কথা বলি, আমির শব্দের কথা বলি। তিনি হয়তো আনুষ্ঠানিক ওই রকম একদলীয় আমির হবেন না, বহুদলীয় ব্যবস্থার মধ্যে একটা সমন্বিত একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে তিনি একজন আধ্যাত্মিক, আমি ওই ইমারতের কথা বলতে চাই। আমি আপাতত পরবর্তীটা পর্যায়ক্রমে সেটা সময় আমাদেরকে বলে দিবে। কারাবন্দী মুসলিম আলেমদের মুক্তির বিষয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, এ বিষয়ে আপনার থেকে একটু জানতে চাচ্ছি। কারাবন্দীদের বিষয়ে আমি আলহামদুলিল্লাহ এই আওয়ামী রেজিমের থাকা অবস্থায় কাজ করে আসছিলাম। আমার ওই সময় কাজটা ছিল এই বেশিরভাগ মানবিক দৃষ্টিকোণ থেকে ছিল। সেখানে আমরা কোনো দলীয় ব্যানার নিয়ে, সাংগঠনিক কোনো শক্তি নিয়ে আসলে আমরা ওইভাবে আগাতে পারিনি। আমার ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল জায়গা থেকে আমি কাজটা করেছিলাম। এবার আমি আশা করবো হেফাজত ইসলামের নেতৃবৃন্দ থেকে তারা সাংগঠনিক জায়গা থেকে আগাবেন। কিন্তু বিগত দিনগুলো তো এই পর্যন্ত এরকম কোনো উদ্যোগ কিন্তু দৃশ্যমান নয়। তবে এই হাসিনা রেজিমের পতনের এক সপ্তাহ যদি কারগুজারি আমি আপনাকে বলতে চাই, আলহামদুলিল্লাহ আমরা আমাদের অতীতের কাজের, এই মানবিক কাজের ধারাবাহিকতায়, যেহেতু আমাদের সাথে আইন আদালতের সাথে একটা যোগাযোগ রয়েছে, ওইভাবে মামলাগুলো আমরা বোঝার চেষ্টা করি। এবং আইনজীবীদের একটা বিশাল একটা অংশ আলহামদুলিল্লাহ তারা আমাদের পরিবারের সদস্যের মতো হয়ে গেছে। এই হাসিনা রেজিম বিরোধী আন্দোলনের পর্যায়ে তারা আমাদের বড় একটা সহায়ক শক্তি ছিল। তো এই সমন্বয়ের মাধ্যমে আমরা বড় একটা অংশকে আমরা মুক্ত করতে পেরেছি ইসলামপন্থীদের, আলহামদুলিল্লাহ। কারাগার থেকে প্রক্রিয়া অব্যাহত আছে। আমি হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে বলবো, ইসলামপন্থী অন্যান্য সংগঠনগুলোকে বলবো যেন তারা আমাদের সাথে সমন্বয় করেন এবং আরও হাজারো বন্দী রয়ে গেছে আমাদের, তাদের মুক্তির বিষয়টি ত্বরান্বিত করার জন্য যেন আমরা সমৃদ্ধ উদ্যোগ নিই, এটা আমি সকলকে অনুরোধ করবো। ইতিমধ্যে আমরা প্ল্যাটফর্ম ফর জাস্টিস
নামে একটা নাম প্রস্তাব করেছি, প্ল্যাটফর্ম ফর জাস্টিস। এই নামে আমরা কিউ সেমিনার সিম্পোজিয়াম করে অতীতের এই জুডিশিয়ারি কিলিং, জুডিশিয়ারি নিপীড়ন যেগুলো হয়েছে এগুলোকে সামনে এনে, ভিকটিমদেরকে সামনে এনে এটা নিয়ে আমরা কাজ করতে চাই, প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করতে চাই রাষ্ট্র এবং সরকারের। এবং আমরা আইনি সহায়তা সেন্টার, আমাদের এটা একটা আনুষ্ঠানিক একটা জায়গা আমরা ঢাকায় নিয়ে জনসমত ভিকটিমরা এখানে উপস্থিত হতে পারেন। সেদিন এক মা এসেছিলেন আমাদের কাছে, তার সন্তানকে শত শত দিন গুম রাখা হয়েছে এবং অন্যায়ভাবে একটি মামলা তাকে মৃত্যুদণ্ড তাকে দিয়ে দেওয়া হয়। সে মা কান্নাকাটি করছেন আমাদের কাছে এসে, স্ত্রীরা আসতেছেন আমাদের কাছে, বোনরা আসতেছেন, মেয়েরা আসতেছেন। এটা বিশাল একটা মানে ট্র্যাজেডির মধ্যে আমরা যাচ্ছি এই মজলুমদের। এই ক্ষেত্রে আইনি সহায়তা সেন্টার একটা করা হবে ইনশাআল্লাহ আজিজ। সেখানে হটলাইন দেওয়া হবে, সেখানে নম্বর দেওয়া হবে, 24 আওয়ার্স তারা যোগাযোগ করতে পারেন। ইতিমধ্যে আমরা অনেক ফাইলপত্র নিয়েছি, প্রায় আমার কাছে 200 শতাধিক মামলা কমপক্ষে এখন আমাদের কাছে আসছে। এগুলো আমরা এখন পরিচালনা করতেছি। আপনারা দোয়া করবেন যেন এটা সফল আমরা করতে পারি। বিগত দিনে আমরা জনাব ব্যারিস্টার মোহাম্মদ খোকন সাহেব, বারের সম্মানিত প্রেসিডেন্ট, তিনি সহ আরও সিনিয়র লয়ারদের সাথে আমরা কথা বলেছি এবং আমরা বিজ্ঞ যারা ওলামায়ে কেরাম মুরব্বী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে আমি আমার সংগঠন হেফাজত ইসলামের নেতৃবৃন্দদেরকে বলবো, হীনমন্যতা ত্যাগ করে নির্লিপ্ততা থেকে উঠে এসে আশা করি তারা আমাদের সাথে সহযোগিতা করবেন এবং এই বিষয়টাকে তারা একটা তাদের কারাম মুক্তি বন্দীদের এই বিষয়টিকে তারা তাদের প্রায়োরিটি এবং অগ্রাধিকার মনোনীত তারা নেবেন আশা করি। ইনসাফ নিয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। ইনসাফের সাথে আমার পরিচয় 2016 সালে কারাগার থেকে মুক্ত হওয়ার পরে প্রথম পরিচয় তাদের সাথে। প্রথম জায়গাটা আমি বলি আদর্শিক জায়গাটা, সেটা হলো ইনসাফ বরাবরই এই স্বৈরতন্ত্র বিরোধী একটি প্ল্যাটফর্ম ছিল, মিডিয়া প্ল্যাটফর্ম। এবং আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির এখানে আধ্যাত্মিক তার সাপোর্ট ছিল এটার পিছনে। আমি আর্থিকভাবে মনস্তাত্ত্বিকভাবে এটাকে সাপোর্ট দেওয়ার আমার জায়গা থেকে আমি সীমাবদ্ধতার ভিতরে থেকে আমি যতটুকু পেরেছি করেছি। তো একটা বড় একটা সময় ইনসাফকে পার করতে হয়েছে স্বৈরতন্ত্রের আমলে। এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে যে ইনসাফ এখানে আপোষ করেনি। প্রচণ্ড চাপ ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। এবং ইনসাফের সাইটগুলো ব্লক আছে, রয়েছে এখনও। তো এখন সুযোগ ইনসাফের যে তার অতীতের সংগ্রামের ইতিহাস, বাংলাদেশের বিগত স্বৈরতন্ত্র বিরোধী দীর্ঘ লড়াই এবং সংগ্রামের ইনসাফ একটা উল্লেখযোগ্য পার্ট। এবং এটা আমাদের মুখপাত্র ছিল, মজলুমদের একটা মুখপাত্র ছিল। আমরা এখানে কথা বলতে পারতাম, মজলুমদের বিবৃতিগুলো, বক্তব্যগুলো প্রথমে ইনসাফ প্রকাশিত করত। এখন সময় এসেছে নিজেকে শানিত করার, প্রস্তুতি নেওয়ার। তো আমি ইনসাফের আগামী দিনের কল্যাণ কামনা করি, শানিত গতিতে এগিয়ে যাব বলে আমি আশা করি। ইনশাল্লাহ আমাদের সহযোগিতা অতীতে জীবন অব্যাহত ছিল, সামনে অব্যাহত থাকবে ইনশাল্লাহ আজিজ। এবং আগামী দিনেরও যে কোনো ইসলাম বিরোধী, দেশের জনগণ বিরোধী, দেশের আমার মানুষের যে চেতনা বিরোধী, তাদের ইমানি চেতনা বিরোধী যে কোনো চ্যালেঞ্জ আসবে, যারাই করুক ইনসাফ আশা করি সে বিষয়ে সক্রিয় থাকবে, এটা আমি আশা করি ইনশাল্লাহ। ইনসাফের মুখোমুখিতে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।